দর্শক বন্ধুরা, আজকে আমরা কোভিড-19 বা করোনা ভাইরাস সম্পর্কে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লামার সম্পাদক মিস্টার নরেশ জমাতে মহোদয়। আমরা ইতিমধ্যে জানি যে সারা বিশ্বে আজকে পর্যন্ত প্রায় 27 লক্ষের উপর মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত এবং আজকে পর্যন্ত প্রায় 1,90,000-এর মতো মানুষ এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। সেই ক্ষেত্রে আমরা আরও লক্ষ্য করছি যে পৃথিবীতে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র বা সুপার পাওয়ার যে দেশকে আমরা মনে করি, সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এবং প্রায় বিধ্বস্ত অবস্থা। এবং এছাড়াও যারা আমরা এই ইউরোপের যে বিভিন্ন দেশগুলি পুঁজিবাদী দেশ, সম্পদশালী দেশ বলে আমরা জানি, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন ইত্যাদি দেশগুলিতেও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এবং মৃত্যুও ওই দেশগুলিতেই বেশি বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের দেশেও লকডাউন চলছে, 1 মাসের উপর হয়ে গেল। তো এই অবস্থায় আজকে আমাদের সবচেয়ে বেশি শিক্ষণীয় বা লক্ষণীয় দিক কি বলে আপনি মনে করেন, বা আমাদের লামার কি বক্তব্য? হ্যাঁ, আজকে এই ভয়ঙ্কর করোনা অতিমারীর দিনে সারা পৃথিবীর ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে আপনি যে কথা বলেছেন সেটাকেই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বলে আমি মনে করি। যে আজকে পুঁজিবাদী দেশ যেগুলা আমাদের বিশ্বে সুপার পাওয়ার বলে পরিচিত, সেই দেশগুলিতে সবচেয়ে বেশি করোনার আক্রমণ এবং মৃত্যু বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 50,000-এর বেশি ইতিমধ্যে মানুষ মারা গেছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং বিধ্বস্ত আজকে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপিয়ান কান্ট্রিগুলি যেগুলো ডেভেলপ কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড, সেগুলো থেকে একই অবস্থা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে চায়না সমাজতান্ত্রিক দেশ, সেখানে এই রোগটা প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় এবং সেখানেও অনেক লোক আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে। কিন্তু পুঁজিবাদী দেশগুলির চেয়ে, আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলির চেয়ে অনেক অনেক কম সেখানে। এবং প্রথম আক্রান্ত দেশ হলেও তারা এই লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন এগুলি করে এটাকে সামাল দিতে সক্ষম হয়েছে। তার সঙ্গে আমরা লক্ষ্য করছি চায়নার খুব কাছের যে দেশ ভিয়েতনাম, লাওস, উত্তর কোরিয়া, এগুলি সমাজতান্ত্রিক দেশ, কমিউনিস্ট পার্টি এই দেশগুলিতে ক্ষমতায় আছে। সেই দেশগুলিতে রোগাক্রান্ত হয়েছে ঠিক, কিন্তু একজনও মারা গেছে বলে এখন পর্যন্ত আমরা রিপোর্ট পাই নাই। এবং তারা খুব তাড়াতাড়ি চীন থেকে শিক্ষা গ্রহণ করে তারা তাদের দেশে এই লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্স এগুলা করতে শুরু করে, ফলে অনেক বেশি কম ক্ষতি তাদের হয়েছে। এখান থেকে আমার মনে হয় আজকের দিনে আমাদের লক্ষণীয় বিষয় হলো এটাই যে সমাজতান্ত্রিক ব্যবস্থা পুঁজিবাদী সমাজের চেয়ে অনেক বেশি ভালো ব্যবস্থা, উন্নততর ব্যবস্থা, উৎকৃষ্টতর ব্যবস্থা। আরেকটা হলো আজকের দিনে এই মহামারী থেকে আমাদের রক্ষা করতে পারে বিজ্ঞান এবং প্রযুক্তি, এছাড়া অন্য কিছু আমাদেরকে রক্ষা করতে পারে না। কিন্তু এটাও ঠিক যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিতে নেই তা না, বরং আমরা জানি সমাজতান্ত্রিক দেশগুলির চেয়েও এই সমস্ত দেশে এগিয়ে আছে সায়েন্স টেকনোলজি। কিন্তু তারপরেও সেখানে ক্ষতিটা বেশি হলো। তার কারণ আমরা মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের রক্ষা করবে, কিন্তু তার শুধু সায়েন্স অ্যান্ড টেকনোলজি না, তার সঙ্গে সেই ধরনের সমাজ ব্যবস্থাও আজকে চাই। এটা যেখানে আছে সেখানে আমরা রক্ষা পেয়েছি। আমাদের দেশের মধ্যেও এটা স্বীকৃত যে আজকে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে কেরালা গভর্নমেন্ট। কাজে দৃষ্টিভঙ্গির বিষয় আছে, সমাজের সিস্টেমের বিষয় আছে, সেটাই আজকে
আমাদেরকে রক্ষা করতে পারে, এই বিষয়টাই আমাদের লক্ষ্য করা এবং শিক্ষার বিষয় বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনি বিভিন্ন সমাজতান্ত্রিক দেশ এর কথা বলছেন, বিশেষ করে আমাদের বলছেন যে চায়না থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের খুদ প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প সাহেব বলছেন এটাকে চীনা ভাইরাস, মানে চীনের থেকেই এই ভাইরাস তৈরি হয়েছে। বা আমাদের দেশেরও একটা খুব ছোট্ট অংশ হলেও বা চীন সম্বন্ধে একটা অপপ্রচার আছে যে চীনের ল্যাবরেটরিতে এই করোনা ভাইরাস তৈরি হয়েছে। তাছাড়া চীন থেকে যে সমস্ত ওষুধ বা কিটসগুলো আসছে সেগুলো ত্রুটিপূর্ণ। সেই বিষয়ে লামার বক্তব্য কি? আমরা এটা বলবো যে এগুলো হলো রেসিজমকে ইন্ধন দেওয়া। চাইনা ভাইরাস বলে কোনো কথা হতে পারে না। চাইনাতে এই রোগ প্রথম দেখা দিয়েছে বলে চাইনা ভাইরাস, এটা নির্বুদ্ধিতার পরিচয়। আসলে ভাইরাস তো প্রকৃতিতে আছে, আগেও ছিল করোনা ভাইরাস, মার্স আছে, সার্স আছে, ইবোলা আছে। কাজেই এটা আসলে খালি চোখে দেখা যায় না ভাইরাসকে, এটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। বিজ্ঞানীরা বলেছেন ভাইরাস মানে নিউক্লিক অ্যাসিডের বিন্দু, সুতরাং এটাকে ন্যাশনালিটি দেওয়া, কোন জাতি হিসাবে চিহ্নিত করা কোন রকম ভাবেই বিজ্ঞানসম্মত না, এটা গ্রহণযোগ্য না। এটা রেসিজম থেকে এই ধরনের কথাবার্তা সরানোর চেষ্টা করছে, যদিও এটা কেউ অ্যাকসেপ্ট করছে না এই চাইনা ভাইরাস কথাটা। সেকেন্ড যে বিষয়, চাইনা ল্যাবরেটরি থেকে এই করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে, এটা মোটেই ঠিক না। এটা আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পরিষ্কার বলে দিয়েছে এটা ল্যাবরেটরি থেকে সৃষ্ট না, এই বাদুড় থেকে, এটা বাদুড়ের শরীর থেকে মানুষের শরীরে এসেছে বলে আজকে বিজ্ঞানীরা অনুমান করছে। আর চাইনার যে কিটস বা ওষুধপত্র ত্রুটিপূর্ণ, একথাও যারা সমাজতান্ত্রিক অন্ধভাবে সমাজতন্ত্রের বিরোধিতা করছে তারাই প্রচার করছে। কিন্তু দেখা গেছে আজকে 120টার বেশি দেশে চাইনার ওষুধপত্র ডাক্তাররা গিয়ে আজকে দুর্দিনে মানুষকে রক্ষা করার জন্য স্যাক্রিফাইস করে কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে। কোন দেশ এখন পর্যন্ত চাইনার ওষুধ ত্রুটিপূর্ণ বলে ফেরত পাঠায়নি। আমাদের দেশেও এ ধরনের কিছু কথা শুনেছি, এর ইতিমধ্যে 300 টন ওষুধ এসে চাইনা থেকে, সেগুলো দিয়ে কাজ হচ্ছে এবং আরো ওষুধ পাঠাবার জন্য এই কয়েকদিনের মধ্যে আরো প্রায় 300 টনের মতো ওষুধ আসবে বলে আমরা জানতে পারি। কাজেই এগুলিও অন্ধ চায়না বা সমাজতন্ত্র বিরোধী দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে বলে আমি মনে করি। চায়না থেকে শিক্ষা নিতে হবে, আজকে বিরোধিতা নয়। চায়না থেকে শিক্ষা নিতে অস্বীকার করার মধ্য দিয়েই আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিপদের মধ্যে আছে। প্রায় 2 মাসের মতন সময় পেয়েছিল প্রিপারেশনে, কিন্তু সেই প্রস্তুতি না নেওয়ার ফলে আজকে আমেরিকার জনগণকে এই বিপদের সম্মুখীন হতে হচ্ছে, যার কৈফিয়ত ট্রাম্প সাহেবকে দিতে হবে। সেই কারণেই পণ্ডিতরা বলছেন, আজকে বিজ্ঞানীরা বলছেন, চায়না থেকে শিক্ষা না নেওয়ার অর্থ হলো আত্মঘাত, আত্মহননের শামিল এবং দেশের জনগণের প্রতি ফৌজদারি অপরাধ করার শামিল। আচ্ছা, আমাদের দেশেও এখন লকডাউন চলছে, তো লকডাউনের ক্ষেত্রে আমরা আমাদের দেশে কি কি সাফল্যতা এসছে বলে আপনি মনে করেন, বা তার কোনো দুর্বলতার দিক আছে কিনা, এই সম্বন্ধে আমার কি বক্তব্য? হ্যাঁ, লকডাউনটা তো আসলে আমরা চায়না যেভাবে মোকাবেলা করেছে সেখান থেকে আমরা এই লকডাউনটা আমাদের দেশেও করা হয়েছে, এটা ফল নিশ্চয় আমরা পাচ্ছি। যেরকম ভাবে পশ্চিমী দেশগুলিতে এই মহামারী দেখা দিয়েছে তার তুলনায় আমাদের দেশে অনেক কম আমরা লক্ষ্য করছি। তারপরেও সব বিপদ চলে গেছে আমরা বলতে পারি না, সামনে আরো চ্যালেঞ্জ আছে, আমাদের আরো সতর্কতার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য জনগণ এবং সরকারকে প্রস্তুত করতে হবে। কিন্তু আমাদের দুর্বলতাগুলি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে চায়না যেভাবে করেছে
লকডাউন করার সঙ্গে সঙ্গে টেস্ট 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 যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নির্দেশ দিয়েছে, সেটা সেভাবে আমরা করতে পারি নাই এখন, ওষুধপত্রের অভাবের কারণে, কিটসের অভাবের কারণে। আমাদের দেশে এই পিপিই প্রতিদিন 5 লক্ষ পিপিপি দরকার, কিন্তু আমরা উৎপাদন করতে পারি মাত্র 12,000। ফলে এগুলার অভাব আছে, সেগুলো এখন চায়না থেকে আমরা আমদানি করছি। ভালো কথা গভর্নমেন্ট। তার সঙ্গে যেভাবে ওই মানুষের অর্থনৈতিক যে বিষয়টাকে, যেমন পরিযায়ী শ্রমিক যারা কাজ হারাবে এই লকডাউনের ফলে, তাদের বাঁচিয়ে রাখার জন্য সরকারের যে পরিকল্পনা থাকা দরকার, সেটা হঠাৎ করে লকডাউন ঘোষণা করার মধ্য দিয়ে সেই প্রস্তুতিটা আমাদের সরকারের ছিল না। ফলে প্রচন্ড ঝামেলা আজকে দেশের শ্রমজীবী মানুষকে পোহাতে হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। এবং এগুলা যদি আমরা না করি, তাহলে আগামী দিনে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সগুলো মেনটেন করা কঠিন হয়ে যাবে। মানুষ বাঁচার জন্যই তখন রাস্তায় বেরোবে। সেই কারণেই আমাদের যে সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি যেটা বলেছেন, আমাদের দেশে 7.5 crore টন খাদ্য মজুদ আছে, সেগুলোকে খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে বিলি করে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা দরকার। সেখানে আমরা দেখছি কেরালা অনেকটা সফল। সারা দেশের মধ্যে যতজনকে আছে খাবার দেওয়া হচ্ছে, তার 47% শুধু কেরালা সরকারই দিচ্ছে। যতজনকে আশ্রয় দেওয়া হয়েছে তার মধ্যে প্রায় 60% উপর শুধু কেরালা গভর্নমেন্টে আশ্রয় দিয়ে রেখেছে তার নিজের রাজ্যে। এইরকম অবব্যবস্থা আমাদের করা দরকার। এখানে কেরালা গভর্নমেন্ট একলাই 20,000 কোটি টাকা পেয়েছে, আমাদের কেন্দ্র সরকার মাত্র 15,000 কোটি টাকা পেয়েছে। এগুলা হওয়া উচিত না। লকডাউন শুধু লকডাউন দিয়ে 100% সাফল্য আমরা পেতে পারি না। এখনো সময় আছে যে যেগুলো লকডাউনের সঙ্গে করা দরকার, যেটা চাইনা গভর্নমেন্ট করেছে, সেটা আমাদের সরকারকেও করার জন্য খুব তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া দরকার বলে আমি মনে করি। আচ্ছা, এই করোনা নিয়েও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিভাজনের রাজনীতি আমরা কিছুটা লক্ষ্য করছি। যেমন কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়কে দায়ী করা হচ্ছে এই করোনা ভাইরাস ছড়ানোর জন্যে, বা আমাদের নর্থ ইস্টের যে ছেলেমেয়েরা বা যে মানুষরা যেখানে যারা বিভিন্ন রাজ্যে রয়েছে আমাদের দেশে, তাদের দেখলে অনেক সময় করোনা বলে করা হচ্ছে, দায়ী মানে টিটকিরি মারা হচ্ছে, এই সমস্ত আর কি। যেমন যেহেতু আমাদের চেহারার সঙ্গে চায়নাদের একটা নর্থ ইস্টের লোকেদের একটা সিমিলারিটি রয়েছে, তার জন্য করোনা বলে টাকা হচ্ছে। এগুলা কি ঠিক কিনা, বা আমার বক্তব্য কি এই সম্পর্কে? এটা মোটেই ঠিক না। এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আজকে রাজনীতির উঠে দল মত ধর্ম বা বর্ণ উঠে আমাদের ঐক্যবদ্ধভাবে এই করোনা ভাইরাসের সংকটটাকে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। সেই সময়ে ঠিকই আমিও লক্ষ্য করেছি বিভিন্ন মিডিয়াতে যে নর্থ ইস্টের ছেলে মেয়েদের বিভিন্ন জায়গাতেই ডিসক্রিমিনেট করা হচ্ছে। এটা হওয়া উচিত না। আসলে চাইনার বিরোধিতা থেকেই এগুলি হচ্ছে বলে আমি মনে করি। এগুলো আগেও ছিল। এই যে ধর্মের ভিত্তিতে এখন ওই যে নিজামুদ্দিন এটাকে ব্যবহার করে মুসলিম বিরোধিতা আগেও ছিল, এটাই এখনো কন্টিনিউ করার চেষ্টা হচ্ছে। আমি বলবো অন্তত আজকের এই অতিমারী, বিশ্ব অতিমারী যে ভাইরাস কাউকে বাদ দেবে না, ডিসক্রিমিনেট করে না, কে কোন দলের, কোন ধর্মের, কোন জাতির সে হিসাব করে না। সেই সময়ে অন্তত এই ধরনের পলিটিক্স অথবা রেসিজম কোন রকম ভাবেই দেখা আমাদের মধ্যে থাকা উচিত না। আমাদের সব মানুষকে ঐক্যবদ্ধভাবে পরস্পর সহযোগিতার মধ্য দিয়ে এই অতিমারীকে মোকাবেলা করা এবং মনুষ্য সমাজকে রক্ষা করার জন্য আজকে চেষ্টা করা উচিত বলে লামা মনে করে। আচ্ছা, যে কোনো মহামারীতেই আমরা বা মহামারী উত্তর যে পরিস্থিতি সারা বিশ্বেই দেখা যায় যে অর্থনৈতিক একটা প্রভাব পড়ে এর মধ্যে। তো আপনি আমাদের লামা এই করোনার মহামারীর একদিন তো এটা নিশ্চয়ই, আজকে না হোক একদিন তো এটা যাবেই, সেই ক্ষেত্রে করোনা উত্তর যে বিশ্ব অর্থনৈতিক প্রভাব কি হতে পারে বলে লামা মনে করে? লামা মনে করে যে
একটা মহামন্দার দিকে এই করোনা পরে আমাদের বিশ্ব অর্থনীতি যাবে এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন অর্থনৈতিক যে বিশারদরা যে ভবিষ্যৎবাণী করছেন সেখান থেকেই আমরাও বলছি এটা হতে পারে এবং তার জন্য এই সংকটটাকে করোনা সংকটের পরে যে ক্ষুধার বা এই আরেক ধরনের সংকট আসবে, অভাবের সংকট, তাকে মোকাবেলা করার জন্য আমাদের সুপরিকল্পনা থাকা দরকার। আমাদের যে এই অর্থনীতিবিদরা অনেকে বলছেন 2008 সালে যে অর্থনৈতিক সংকট দেখা দেয় তার চেয়ে অনেক বেশি গভীর হবে এবারের সংকট। 2008 সালের সংকট যদি একটা মজবুত বিল্ডিং এর ছাদের গোলমাল হয়, এটাকে মেরামত করা গেছে ব্যাংকিং সেক্টরে, কিন্তু এখন এই অতিমারির পরে যে সংকট আসবে এটা হবে একেবারে পিলারের মধ্যে সংকট, বিল্ডিং এর পিলারেই সংকট হবে, ফলে এটা অনেক বেশি কঠিন। তার জন্য সরকারের সুপরিকল্পনা না থাকলে পরে, যেটা আমরা দেখেছি ব্রিটিশ আমলে 1942 সালে যাকে 50-এর মন্বন্তর বলা হয়, প্রায় 30 লক্ষ মানুষ শুধু বাংলাতেই মারা গেছে বলে আমরা জানি, ঠিক সেই ধরনের অবস্থাও হয়ে যেতে পারে যদি সেই রকমভাবে আমাদের সরকারের পরিকল্পনা না থাকে। তার মানে ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুর্দিনের সম্মুখে আমরা পড়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি। আমার সর্বশেষ বিষয়ে প্রশ্ন, যে আমরা দেখেছি মহামারী অনেক বিশ্বে এসেছে, তার প্রতিষেধক বা ভ্যাকসিনও বেরিয়েছে। তো এই করোনার সম্পর্কে ভ্যাকসিন বা প্রতিষেধকের বর্তমান কি অবস্থা আপনার যদি জানা থাকে কিছু বলেন। হ্যাঁ, আজকে বা গতকাল থেকে আমরা এই মিডিয়াতে লক্ষ্য করছি যে এটা ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। যদি এটা সাকসেস হয় তাহলে এই বছরের শেষ দিকে হয়তোবা আমরা এই ওষুধ পেয়ে যেতে পারি। তো যে কোনো ভ্যাকসিন পেতে গেলে বিভিন্ন ধাপে তাকে পরীক্ষা করতে হয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমাদের মিডিয়াতে লক্ষ্য করছি এই যে ইউকেতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আজকে বা গতকালকে থেকে মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু আমি যতদূর আমাদের কাছে আমাদের এই রিপোর্ট আছে, অক্সফোর্ডের চেয়েও আগে চায়নাতে মানুষের শরীরে এই ভ্যাকসিনটা প্রয়োগ করা হয়েছে এবং চায়নাতে যেভাবে যে পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে এই ভ্যাকসিনটা পরীক্ষা নিরীক্ষা ঠিক সেরকম ভাবেই একই লাইনে চায়নাতেও বলা হয়েছে বান্দরের থেকে এই ওষুধগুলা তৈরি করা হচ্ছে, বান্দরে প্রয়োগ করে, ঠিক সেরকম ভাবে অক্সফোর্ডেও একই পদ্ধতি। কিন্তু প্রশ্ন হচ্ছে অক্সফোর্ড থেকেও চায়না এগিয়ে আছে এই ক্ষেত্রে, ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মিডিয়াতে আসে নাই, আমি লক্ষ্য করছি। সুতরাং আমি আমাদের আলোচনা এইভাবেই কনক্লুশন টানতে চাই যে আজকের দিনে আমাদের শিক্ষণীয় লক্ষণীয় বিষয় হল সোশ্যালিজম ক্যাপিটালিজমের চেয়ে সুপেরিয়র। সোশ্যালিজম ইজ সুপেরিয়র টু ক্যাপিটালিজম, উৎকৃষ্টতর ব্যবস্থা পুঁজিবাদের চেয়ে সমাজতন্ত্রই। এই শিক্ষাটাই আমাদের আগামী দিনে নেওয়া দরকার বলে আমাদের লামা গোষ্ঠী আমরা মনে